সো আপনাদের ৩টা স্লাইড আমি আপনাদেরকে দিয়েছি এবং হচ্ছে আমরা ক্লাস শেষ করেছিলাম হচ্ছে নাইভ বায়াস ক্লাসিফায়ার দিয়ে। তো আমরা এখন আসলে এই ফাইনালটা শুরু করতে চাই হচ্ছে ডিপ লার্নিং এর কনসেপ্ট দিয়ে। সো ডিপ লার্নিং এর কনসেপ্টের জন্য আপনাদের এই ৩টা স্লাইড অলরেডি আপনাদেরকে শেয়ার করেছি। তো যদিও হচ্ছে আপনারা ডিপ লার্নিং সম্পর্কে জানেন, আমি যতটুকু জানি যে এআই কোর্সে আপনাদের ডিপ লার্নিং সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া হয়েছিল, বাট হচ্ছে আমি জাস্ট ওই কনসেপ্টটুকু গো থ্রু করে দেন হচ্ছে আমরা ম্যাথ বা আদার্স অ্যাপ্লিকেশন গুলা আসলে দেখব। ঠিক আছে? তো এবং আপনাদেরকে আমি যে স্লাইডটা দিয়েছি, উনি আসলে যে স্লাইডটা বানিয়েছে ওনার নাম হচ্ছে শাওন ভট্ট শুভ। উনি আমার টিচার এবং হচ্ছে উনি এখন মানে উনি যখন এই ওয়ার্কশপটা নেয় ডিপ লার্নিং এর উপরে, তখন হচ্ছে উনি পিএইচডি ক্যান্ডিডেট ছিল, বাট এখন ওনার পিএইচডি শেষ হয়ে গেছে এবং হচ্ছে ইউনিভার্সিটি অফ উইজডর কানাডাতে হচ্ছে উনি মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করেছে আর কি। উনি আর দেশে ব্যাক করেননি, ওনার পিএইচডি শেষ হয়ে গেছে। সো ওনার স্লাইডটা আমি আসলে একটু কভার করার চেষ্টা করব, সেই জন্য আসলে ওনার হুবহু স্লাইডটাই আপনাদেরকে দিয়েছি। বুঝা গিয়েছে? জি স্যার। ওকে, সো তাহলে আমরা একটু শুরু করছি। দেখেন, আমরা অলরেডি জানি যে হচ্ছে ডিপ লার্নিং হচ্ছে মেশিন লার্নিং এর একটা সাবফিল্ড, বাট ডিপ লার্নিং এর জন্য আসলে এখনকার চ্যাট জিটিপি বা জেনারেটিভ এআই আসলে সম্ভব হয়েছে। এই কিছু স্ট্যাটিস্টিক্স আসলে তখনকার স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে, আপনারা অলরেডি জানেন যে মানে ডিপ লার্নিং এর কারণেই আসলে জিপিটি সম্ভব হয়েছে। সো এইখানে দেখেন যে হচ্ছে মেশিন লার্নিং আর ডিপ লার্নিং এর মধ্যে পার্থক্যটা যদি একটু বলার চেষ্টা করা হয়, তাহলে দেখবেন যে এই যে ডেফিনেশনটা, মেশিন লার্নিং ইজ এ ডিপ লার্নিং ইজ এ মেশিন লার্নিং টেকনিক that teaches computer to do what comes naturally to humans learned by example. বাট এখানে দেখেন আরেকটা জিনিস বোল্ড করে লেখা আছে, মেশিন লার্নিং ফোকাস অন দ্য ডেভেলপমেন্ট অফ কম্পিউটার প্রোগ্রামস। তো তাহলে মেন পার্থক্যটা হচ্ছে, আপনারা হয়তো বুঝতে পারছেন বা আগেও যেহেতু জানেন, মেন পার্থক্যটা হচ্ছে যে ডিপ লার্নিং মানুষের মতো বা মানুষ যেরকম চিন্তা করতে পারে, ডিপ লার্নিং অ্যালগোরিদম বা ডিপ লার্নিং টেকনিক গুলা মানুষের মতো চিন্তা করতে পারে। বোঝা গেছে? সো দেখেন এটার আইডিয়াটা কিভাবে আসছে। আইডিয়াটা আসছে হচ্ছে গডফাদার দেওয়া আছে এখানে, বা আদার্স যে টার্মগুলো আছে অলরেডি জানেন, বাট আইডিয়াটা যে জায়গা থেকে আসছে সেটা হচ্ছে এই নিউরন থেকে। মানুষ মানুষ চিন্তা করে কিভাবে, মানুষের ব্রেইনে নিউরন আছে, সেই নিউরন থেকে আসলে মানুষ চিন্তা করতে পারে। নিউরনে একজন আছে এই জায়গাগুলোতে, এবং কিছু মেমোরি আছে, সেই মেমোরি থেকে মানুষ চিন্তা করতে পারে। ফর এক্সাম্পল, আমরা যদি রাস্তা পার হতে চাই, তো কোনো একটা গাড়ি দেখে আমরা অটোমেটিক আমাদের ব্রেন ক্যালকুলেট করে যে হচ্ছে এই গাড়িটার আগে আমরা পার হতে পারবো কি পারবো না, রাইট? তো ওই যে থিঙ্কিং লেভেলটা, মানুষ যে নিউরন যে থিঙ্কিংটা আছে, সেই থিঙ্কিংটাই আসলে এই সিস্টেমে বা আর্টিফিশিয়ালি যদি আনার চেষ্টা করা হয়, সেটাই হবে হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। এবং আপনি যদি একটু খেয়াল করেন, এইখানের এই চিত্রটা যদি খেয়াল করেন, দেখবেন যে হচ্ছে এখানে কিছু ইনপুট ফিচার আছে। দেখেন আমি একটু, ওটা যেহেতু পিডিএফ, আমাকে একটু স্ক্রিনশট নিয়ে ড্র করতে হবে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই।
পারসেপ্ট্রন। এটা থাকলো। আমরা একটু এখন বলার চেষ্টা করি যে হচ্ছে আমরা যে জায়গাতে ছিলাম সেটা হচ্ছে যে ডিপ লার্নিং কনসেপ্টটা আসছে হচ্ছে মানুষের নিউরন যেভাবে কাজ করে ঠিক সেম ভাবে আর্টিফিশিয়ালি একটা নিউরন বানানোর চেষ্টা করা হয় হচ্ছে নিউরাল নেটওয়ার্কে। সো এইখানে দেখেন যে আমাদের কিছু ইনপুট ফিচার থাকে, ইনপুট ভ্যালু 1, ইনপুট ভ্যালু 2, ইনপুট ভ্যালু 3, 4, 5 এবং m পর্যন্ত যদি থাকে, ইনপুট ভ্যালুগুলোকে যদি একটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের মধ্যে দেওয়া যায়, দেন হচ্ছে কোন একটা আউটপুট ভ্যালু আসবে। ঠিক আছে? তো এখানে যেমন ধরেন আমরা যদি কোন একটা প্রাইস প্রেডিক্ট করতে চাই, লেটস সে ধরেন হচ্ছে রুমের সাইজের উপরে ডিপেন্ড করে আমরা কোন একটা প্রাইস প্রেডিক্ট করব, তাহলে এটা কি ধরনের প্রবলেম হবে? এটা কি ক্লাসিফিকেশন প্রবলেম হবে নাকি রিগ্রেশন প্রবলেম হবে? তা আমার কথা কি শোনা যাচ্ছে? আমি বলতে চাচ্ছি রিগ্রেশন প্রবলেম হবে। সো রিগ্রেশন প্রবলেম যদি হয় তাহলে আমরা কি জানি রিগ্রেশন প্রবলেম কিভাবে কাজ করে? রিগ্রেশন প্রবলেমের জন্য আমরা বেসিক্যালি একটা স্ট্রেট লাইন ড্র করার চেষ্টা করি, যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা এরকম mx প্লাস c, অথবা অনেকে লিখে হচ্ছে কি y is equal to wx প্লাস b। আর যখন অনেকগুলা ভ্যালু থাকে তখন সূত্রটা কেমন হয়? y is equal to m1 x1 প্লাস m2 x2 প্লাস mn xn প্লাস c। যখন ইনপুট ভ্যালু কি হয়, মাল্টিপল হয় তখন, তাই না? তো তার মানে এই যে একটা নিউরন, এই নিউরনটা বেসিক্যালি আর কিছুই না, যদি একটা রিগ্রেশন প্রবলেম হয় তাহলে এটা হবে y is equal to mx plus c। ঠিক আছে? এটার উপরে বেস করে আমাদের আউটপুট আসে না, মানে ইনপুটের উপরে বেস করে এটা আউটপুট আসে। তো এটা হচ্ছে কি একটা রিগ্রেশন প্রবলেম। বাট যদি আপনি প্রথম যে নিউরাল নেটওয়ার্ক সেটা একটা নিউরনের উপরে বেস করে আসে এবং সেটাকে আমরা বলতেছি পারসেপ্ট্রন। এই দেখেন পারসেপ্ট্রন নিউরাল নেটওয়ার্ক, এটা হচ্ছে পৃথিবীর প্রথম নিউরাল নেটওয়ার্ক, এর উপরে বেস করে আসলে এই নিউরনটা বা নিউরাল নেটওয়ার্কটা ক্রিয়েট হয়েছে। এখানে দেখেন এই যে শুধু একটা নিউরন, বাট মডার্ন নিউরাল নেটওয়ার্ক কেমন হয়? মাল্টিপল লেয়ার থাকে। এখানে আপনাদের স্লাইডেও তাই বলা আছে যে দেখেন এই মডার্ন নিউরাল নেটওয়ার্ক অ্যাকচুয়ালি সিম্পল নিউরাল নেটওয়ার্কে একটা হিডেন লেয়ার থাকে, একটা হিডেন লেয়ারে অনেকগুলা নিউরন থাকে। সো নিউরনের মধ্যে কি আছে? বেসিক্যালি এই একটা ইকুয়েশন আছে, বোঝা গেল? এই একটা ইকুয়েশন আছে। বাট ডিপ নিউরাল নেটওয়ার্কে মাল্টিপল হিডেন লেয়ার থাকবে এবং মাল্টিপল নিউরন থাকবে। ঠিক আছে? আচ্ছা, ক্লাস নিচ্ছিলাম স্যার। সো পৃথিবীর প্রথম যে নিউরাল নেটওয়ার্ক পারসেপ্ট্রন আর হচ্ছে আজকের যুগের নিউরাল নেটওয়ার্ক কেমন হয় সেটার কি আইডিয়া পাওয়া গেল? বা কারো কোনো কনফিউশন আছে? স্যার এতটুকুতে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে। তো তাহলে দেখেন, বাট আমরা ফাইনালি এই যে নিউরাল নেটওয়ার্কটা বানাবো বা এই একটা নিউরাল নেটওয়ার্ক যে বানাবো, একটা সিঙ্গেল নেটওয়ার্ক পারসেপ্ট্রন দিয়ে আমরা দেখতে পারি এবং হচ্ছে আমরা এই মাল্টিপল হিডেন লেয়ার উইথ মাল্টিপল নিউরন দিয়ে আমরা কিছু ম্যাথ করব এবং কিছু অ্যাপ্লিকেশন দেখব। বাট আপনারা এই যে নিউরনগুলা এবং এই ইনপুট ভ্যালুগুলা, সেই ইনপুট ভ্যালুগুলা কিভাবে কানেক্টেড হয় সেটা কি জানেন?
এই যে ইনপুট ওয়েট আর ইয়া দিয়ে না, ওয়েট দিয়ে কানেক্ট হয়, কিন্তু মানে একটা ফিচার প্রত্যেকটা নিউরনের সাথে কানেক্ট থাকে। জি স্যার। একটা নিউরন প্রত্যেকটা নিউরনের সাথে কানেক্ট থাকে, ঠিক আছে। এবং এখানে দেখেন এই যে হিডেন লেয়ারটা আছে, এই হিডেন লেয়ারের যে আউটপুট আসবে সেটা হবে পরের হিডেন লেয়ারের ইনপুট, জি স্যার। রাইট? পরের হিডেন লেয়ারের ইনপুট হবে। তো এইভাবে করে যাবে, বাট এইখানে আমাদের একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে এই যে ইনপুট থেকে ওয়েট দিয়ে আমাদের একটা আউটপুট আনতেছি, সেই আউটপুটটা নন লিনিয়ার করতে হবে। আর নন লিনিয়ার করার জন্য আমাদের দরকার হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন। কি দরকার? অ্যাক্টিভেটেড ফাংশন স্যার। তো অ্যাক্টিভেশন ফাংশনগুলা কিছু কমনলি ইউজ অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে সিগময়েড, হাইপারবোলিক ট্যানজেন্ট, রেকটিফায়ার লিনিয়ার ইউনিট, রেলু, আর হচ্ছে সফটম্যাক্স। তো তার মানে আপনি যদি কখনো সফটম্যাক্স অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করেন, তাহলে আপনার আউটপুট আসবে হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, ঠিক আছে। আপনি যদি হাইপারবোলিক ট্যানজেন্ট ইউজ করেন, তাহলে আপনার আউটপুটের রেঞ্জ আসবে -1 থেকে 1। তো তার মানে দেখেন, এই যে আমরা এখানে ক্যালকুলেট করতেছিলাম যে হচ্ছে এখানে ইনপুট ভ্যালুর সাথে ওয়েট গুণ করে যে একটা আউটপুট আসবে, সেই আউটপুটে আমরা যদি কোন একটা অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করি, তাহলে কি হবে, সবগুলা ডেটা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আসবে। এবং আমরা যখন ডেটা সায়েন্স পাইপলাইনে দেখছি বা হচ্ছে কেডিডি মডেলে দেখছি যে হচ্ছে আমাদেরকে প্রি প্রসেসিং করলে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যদি আনি, সেই ক্ষেত্রে অ্যাকুরেসি বাড়া বা ডিসিশন নেওয়াটা আমাদের পক্ষে ইজি হয়, রাইট? তো সেই জায়গা থেকে আমরা এই কারণে হচ্ছে এইখানে অ্যাক্টিভেশন ফাংশনটা ইউজ করব। সো কমনলি হিডেন লেয়ারে অ্যাক্টিভেশন ফাংশনটা ইউজ করা হয় হচ্ছে রেলো, সিগময়েড আর হচ্ছে সফটম্যাক্স। তিনটার যে কোনো একটা ইউজ করা যেতে পারে। তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে, কারণ হচ্ছে আমরা এগুলা ইউজ করে আমরা কিছু ম্যাথ করতে চাচ্ছি, ঠিক আছে। এই ফর্মুলাগুলো আপনাদের একটু মনে রাখতে হবে। এই স্লাইডটা অলরেডি দিয়েছি, বা আমরা ফর্মুলাতে গিয়েও আসলে আপনাদেরকে যখন ম্যাথ করাবো তখন তো ফর্মুলা রিক্যাপ করবে, বাট ইন দ্য মিন টাইম আপনারা একটু মনে রাখতে পারেন। বোঝা গিয়েছে? জি স্যার। অ্যাক্টিভেশন ফাংশন করে আউটপুটটাকে নন লিনিয়ার করলাম। নন লিনিয়ার করলেও আমাদের আলটিমেটলি উদ্দেশ্যটা কি? নন লিনিয়ার করার পরে উদ্দেশ্যটা দেখা না, যে হচ্ছে কোন একটা ডেটা ফিট করলাম মডেলে, আউটপুট আসবে, কিন্তু এখন এই আউটপুটটা আসলে কতটুকু ভালো করলো, মানে কতটুকু কারেক্ট প্রিডিক্ট করলো, সেটা আমাদের দেখতে হবে না? দেখতে হবে কিনা? তো এখন আমরা অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে নন লিনিয়ার করে একটা আউটপুট জেনারেট করলাম, কিন্তু এখন আমরা বুঝবো কিভাবে যে হচ্ছে আউটপুট কতটুকু ভালো? তো সেটা বোঝার জন্য আমাদের দরকার হচ্ছে অবজেক্টিভ ফাংশন। অবজেক্টিভ ফাংশন কি করে? এস্টিমেট করে যে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মডেলটা, বা এই যে আমরা নিউরাল নেটওয়ার্কটা বানালাম, নন লিনিয়ার করে আউটপুট জেনারেট করলাম, এই আউটপুটটা অ্যাকচুয়ালি কতটুকু ভালো পারফর্ম করছে সেটা ডিফাইন করবে কে? অবজেক্টিভ ফাংশন। সো অবজেক্টিভ ফাংশন হচ্ছে মূলত দুই ধরনের, টু টাইপস। একটা হচ্ছে লস ফাংশন আর একটা হচ্ছে রিওয়ার্ড ফাংশন। সো লস ফাংশন ইউজ করা হয় হচ্ছে বেসিক্যালি সুপারভাইজ লার্নিং এ। তার মানে আপনার প্রবলেম যদি এরকম থাকে, ক্লাসিফিকেশন, রিগ্রেশন, এই ধরনের প্রবলেম থাকে, তখন আপনি কি করবেন? লস ফাংশন ইউজ করবেন। সো তার মানে যত লস যত কম হবে, অ্যাকুরেসি তত বাড়বে।
তাই না? সো লস যত কম অ্যাকুরেসি তত বেশি। সো আপনার কাজ হবে হচ্ছে লস কমানো। আর রিওয়ার্ড ফাংশন হচ্ছে মেইনলি ইউজ হবে রিইনফোর্সমেন্ট লার্নিং এ। রিইনফোর্সমেন্ট লার্নিং কি? আই এম সেলফ সাফিসিয়েন্ট টু লার্ন। তার মানে হচ্ছে কোন একটা ডেটা বা কোন একটা ডিসিশন। আচ্ছা, আপনাকে রিয়েল লাইফ এক্সাম্পল যদি দেই, আমরা সবাই নিশ্চয়ই গুগল ক্যাপচার সাথে পরিচিত আছি, রাইট? তো গুগল ক্যাপচার ইমেজ গুলো যদি আপনি একটু দেখেন, তাহলে দেখবেন যে এই ইমেজে সবগুলা ট্রাফিক সাইন রিলেটেড ইমেজ আছে। সো সে কিন্তু জানে যে হচ্ছে কোনটা লেফট এরো, কোনটা রাইট এরো, বা হচ্ছে মানে কোনটা স্পিড ব্রেকার, এগুলা কিন্তু জানে, কোনটা বাস কোনটা কার, এগুলা কিন্তু সে অলরেডি জানে। তারপরেও আমাদের কাছে ডেটা নিচ্ছে তাদের যে সেলফ ড্রাইভিং কারটা আছে সেটার অ্যাকুরেসিটাকে ইমপ্রুভ করার জন্য। তো আপনি যদি মানে একটা ডেটা তারা একটা নির্দিষ্ট থ্রেশহোল্ডে লেটস 1000 মানুষের কাছে পাঠাবে, তো 1000 মানুষ যদি কারেক্টলি প্রিডিক্ট করতে পারে তাহলে তাকে একটা রিওয়ার্ড দিবে। তার মানে হচ্ছে কি, সে ভালো শিখছে। তো এইভাবে আসলে রিইনফোর্সমেন্ট লার্নিংটা কাজ করে। তো তার মানে যত বেশি রিওয়ার্ড পাবে তত বেশি অ্যাকুরেসি অ্যাকচুয়ালি ভালো, এটা বোঝা যাবে। বাট আর যখন আপনি লস ফাংশন ইউজ করবেন তখন হচ্ছে কি, যত লস কমবে তত অ্যাকুরেসি বাড়বে। তো ঠিক এই কারণে আপনারা যখন কোনো রিসার্চ পেপার দেখেন তখন দেখবেন যে হচ্ছে এরকম অনেক দেখবেন যে হচ্ছে লেটস সে এরকম, এটা ধরেন হচ্ছে, এটা ধরেন লসের গ্রাফ, আর এটা ধরেন হচ্ছে অ্যাকুরেসি গ্রাফ। তো এইবার দেখবেন আপনি যে হচ্ছে লস শুরু হয়েছে হচ্ছে এখান থেকে, আস্তে 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 লস কমতেছে। আর অ্যাকুরেসি শুরু হবে কোথা থেকে? এখান থেকে। লস যত কমতেছে অ্যাকুরেসি তত বাড়তেছে। এরকম কার্ভ আপনারা নিশ্চয়ই দেখেছেন, ঠিক আছে? বা আমরা যেহেতু এখন অনলাইনেই আছি, সো এইখানে দেখতে পারি আমরা অ্যাকুরেসি ভার্সেস লস কার্ভ। এটা লিখে যদি একটু সার্চ করি তাহলে অনেক ইমেজ আসবে। সো দেখেন, এই দেখেন, এই যে রেড কালারটা হচ্ছে ভ্যালিডেশন লস, ঠিক আছে? সো ভ্যালিডেশন লস দেখেন এইখানে ছিল কি 1.5, 1.5 এর পরে লস কি করতেছে? বাড়তেছে, ঠিক আছে? তো তখন দেখেন যখন ভ্যালিডেশন লস এই 1 এর কাছাকাছি, তখন দেখেন অ্যাকুরেসি 50%, ঠিক আছে? এরপরে কি হয়েছে? লস বাড়তেছে, অ্যাকুরেসি খুব একটা বাড়তেছে না। বাট আপনি যদি ট্রেনিং লসটা দেখেন, ট্রেনিং লসটা 1.5 থেকে একদম জিরোর কাছাকাছি চলে আসছে। আর এই কারণে ট্রেনিং অ্যাকুরেসিটা দেখেন, অ্যাকুরেসিটা একদম 1 এর কাছাকাছি আছে। লস যখন জিরোর কাছাকাছি তখন কি অ্যাকুরেসিটা 100% এর কাছাকাছি। বুঝা গেল ব্যাপারটা? তারপর বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। ওকে। সো তাহলে এখন লসটা, লস ফাংশন যদি আমরা ইউজ করি তাহলে কত ধরনের লস ফাংশন আছে? তো কিছু লস ফাংশন আছে, যেমন ধরেন এইখানে রিগ্রেশনের জন্য ইউজ করা হবে হচ্ছে মিন স্কোয়ার এরর, বা ক্লাসিফিকেশনের জন্য ইউজ করা হবে ক্যাটাগরিক্যাল ক্রস এনট্রপি, লগারিদম লস, মানে সেম জিনিস যদিও, ঠিক আছে? সো এখন আপনি যদি রিগ্রেশন প্রবলেম হয় তাহলে আপনি মিন স্কোয়ার এরর এই লস লস ফাংশনটা ইউজ করতে পারেন। আর যদি ক্লাসিফিকেশন প্রবলেম হয় তাহলে হচ্ছে আপনি ক্যাটাগরিক্যাল ক্রস এনট্রপি ইউজ করতে পারেন, ঠিক আছে? তো এখন আপনার ধরেন হচ্ছে লস ফাংশন, মানে ধরেন লস অনেক বেশি, যেমন ধরেন এইখানে ভ্যালিডেশন লস বাড়তেছে, তাহলে এই লসটাকে আমাদের কমানো উচিত না? লস ফাংশনটাকে কমানো উচিত না? যদি কমানো উচিত হয় তাহলে আমাদের ওয়েটা কি? ওয়েটা হচ্ছে
আমাদের একটা অপটিমাইজেশন অ্যালগরিদম ইউজ করা। যদি লস কমাইতে হয় অথবা হচ্ছে রিওয়ার্ড বেশি পাইতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? একটা অপটিমাইজেশন অ্যালগরিদম ইউজ করতে হবে। অপটিমাইজেশন অ্যালগরিদম কি করে? varies the model parameters weight and bias to optimize objective function। দেখেন একটা চারটা ওয়ার্ড যদি একটু দেখেন, এটা অপটিমাইজ অ্যালগরিদম কি করে? অপটিমাইজ অবজেক্টিভ ফাংশন। অবজেক্টিভ ফাংশন কি করে? অবজেক্টিভ ফাংশন মানে কি? লস ফাংশন অথবা রিওয়ার্ড ফাংশন। অপটিমাইজ করলে আপনাকে লস ফাংশনকে লস কমাবে অথবা হচ্ছে রিওয়ার্ড ফাংশনে রিওয়ার্ড বাড়ানোর চেষ্টা করবে। বোঝা গেল? তো এখন সাম কমনলি অপটিমাইজ অ্যালগরিদম হচ্ছে কি? ব্যাচ gradient descent, stochastic gradient descent, mini batch stochastic gradient descent, ADA-GART, RMS proc অথবা হচ্ছে কি ADAM optimizer। সো আপনি নরমালি ADAM optimizer-কেই অ্যাকচুয়ালি বেশি ইউজ করতে দেখবেন এবং হচ্ছে বেশি কাজের হবে। ঠিক আছে? সো নরমালি আপনি হচ্ছে অ্যাডাম অপটিমাইজার ইউজ করতে দেখবেন এবং হচ্ছে অ্যাডাম অপটিমাইজারের যে ইমপ্লিমেন্টেশন, অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন, সেটা অনেক বেশি ডিফিকাল্ট। এই একটা মিমের ইমেজ দেখে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে অ্যাডাম অপটিমাইজারটা কি। বাট আমরা যেহেতু এখন ফ্রেমওয়ার্ক দিয়ে কোড লিখি, ক্যারাস ফ্রেমওয়ার্কে যখন আপনি অপটিমাইজেশন ইউজ করবেন তখন অ্যাডাম লিখে দিলেই আসলে অ্যাডাম অপটিমাইজার হিসেবে আসলে আপনাদেরকে মানে কোড রান করে দিবে। সো এটা মানে ইমপ্লিমেন্টেশন ইজি। ঠিক আছে? সো আমি যদি একটু রিক্যাপ করি, তার মানে ব্যাপারটা হবে কি? ব্যাপারটা হচ্ছে এইখানে দেখেন প্রথমে আমাদের ডেটা থাকবে, দেন হচ্ছে আমরা একটা মডেল বানাবো। এখন মডেলটাকে কতটুকু ভালো পারফর্ম করলো সেটা ডিপেন্ড করবে হচ্ছে অবজেক্টিভ ফাংশন দিয়ে। এখন ওই অবজেক্টিভ ফাংশন যদি ভালো যাতে ভালো করা যায়, এর জন্য আমরা কি ইউজ করব? অপটিমাইজেশন ইউজ করব। বোঝা গেল? মানে এই হচ্ছে ওভারঅল একটা ডিপ লার্নিং এর স্টেপ। প্রথম আমাদের ডেটা থাকবে, দেন হচ্ছে মডেল বানাবো। মডেল বানানোর জন্য আমাদের কি করতে হবে? মাল্টিপল হিডেন লেয়ার এবং হচ্ছে কিছু নিউরন দিতে হবে। আর এই নিউরনটাকে নন লিনিয়ার করার জন্য আমাদের কি লাগবে? অ্যাক্টিভেশন ফাংশন। অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে আমাদের অনেক ধরনের অ্যাক্টিভেশন ফাংশন আছে, আমরা যে কোনোটা ইউজ করতে পারি। স্পেশালি অনেক বেশিরভাগ ক্ষেত্রেই আসলে রেলোটাকে ইউজ করা হয় বা সফটমেক্স ইউজ করা হয় আউটপুট লেয়ারে। দেন হচ্ছে আমাদের এই মডেলটা বানানোর পরে অ্যাক্টিভেশন ফাংশন করার পরে আমরা অবজেক্টিভ ফাংশন দিয়ে দেখি যে হচ্ছে আমাদের লস কমছে না বাড়ছে, বা রিওয়ার্ড আমরা বেশি পাচ্ছি বা কম পাচ্ছি। এর উপরে বেস করে আমরা হচ্ছে এই অপটিমাইজেশন অ্যালগরিদমটা ইউজ করব, যাতে করে হচ্ছে এই লস ফাংশনটাকে অপটিমাইজ করা যায়। এই হচ্ছে ওভারঅল ডিপ লার্নিং এর স্টেপ। ঠিক আছে? তো এরপরেও আমাদের এটা হচ্ছে কি একটা মানে একটা স্টেপ, একদম শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়া। তো শেষ পর্যন্ত গিয়েও অপটিমাইজ করার পরেও যদি আমাদের অ্যাকুরেসি ভালো না আসে, তাহলে আমাদের উপায় কি? উপায় হচ্ছে এই যে আমাদের প্রত্যেকটা ইনপুটের সাথে হিডেন লেয়ারের যে একটা কানেকশনের ওয়েট থাকে, এই ওয়েটগুলার যে ভ্যালু একটা আমরা র্যান্ডমলি ধরে নেই, সেই র্যান্ডম ধরার যে ওয়েটটাকে, সেই ওয়েটটা আমরা আপডেট করতে পারি। এই ওয়েট আপডেট করাটাকেই বলা হচ্ছে ব্যাক প্রপাগেশন। আর আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখলাম, ডেটা থেকে মডেল বানালাম, মডেল থেকে অপটিমাইজ করলাম, অপটিমাইজ করার পরে হচ্ছে মানে অবজেক্টিভ ফাংশন ইউজ করে অবজেক্টিভ ফাংশনটাকে অপটিমাইজ করলাম। এই যে একটা পুরোটা স্টেপ, এই পুরোটা স্টেপকে আমরা বলতেছি ফরওয়ার্ড প্রপাগেশন। আর এরপরেও যদি অ্যাকুরেসি ভালো না আসে, তাহলে হচ্ছে আমরা এই যে ওয়েট আছে, এই ওয়েটের ভ্যালুগুলোকে আপডেট করব। এই ওয়েটের ভ্যালুটাকে আপডেট করার জন্য আমাদের যে টেকনিক বা হচ্ছে ওয়েটের ভ্যালুটাকে আপডেট করা, এই আপডেট করাটাকে বলা হচ্ছে ব্যাক প্রপাগেশন। এবং
একবার ফরওয়ার্ডে যাবেন এবং হচ্ছে প্রত্যেকটা ভ্যালু আপডেট করবেন, মানে প্রত্যেকটা ওয়েট আপডেট করবেন। সেটাকে বলা হচ্ছে ওয়ান ইপক। আপনারা নিশ্চয়ই ইপকের নাম শুনেছেন, যে ডিপ লার্নিং এ কত ইপক রান করেছেন, 25 ইপক, 50 ইপক দিয়েছি। তো তার মানে একবার ফরওয়ার্ডে যাবে, দেন হচ্ছে ব্যাকওয়ার্ড আসবে, তার জন্য 1 ইপক রান হবে। আমি কি বোঝাতে পারলাম? স্যার আমাদের হচ্ছে জি যে স্যার। স্যার আমাদের কি ব্যাক প্রপাগেশনের কি ম্যাথও করানো হবে না? হ্যাঁ, ব্যাক প্রপাগেশনের ম্যাথটাও আমরা দেখব। এবং হচ্ছে আপনাদের যে স্যার স্লাইড এইখানে চেইন দেখেন এই, রুলস ইউজ করে নাকি? হ্যাঁ ক্যালকুলাসে স্যার চেইন রুলস ইউজ করে স্যার। হ্যাঁ হ্যাঁ ক্যালকুলাসের চেইন রুলস ইউজ করে আমরা ব্যাক প্রপাগেশনের ম্যাথটাও দেখব। আপনাদের যে লেকচার 2টা আছে, সেই লেকচার 2তে দেখবেন যে হচ্ছে এই ব্যাক প্রপাগেশনের এই ওয়েট আপডেট করার ইকুয়েশনটা আমরা আসলে এখানে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, এটা যদি আপনারা একটু গো থ্রু করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে আমরা ব্যাক প্রপাগেশন কিভাবে করব। আমিও পড়াবো, আপনাদের অলরেডি দেওয়া আছে, আপনারা অলরেডি স্টাডি করতে পারেন। ঠিক আছে। জি স্যার। ওকে, সো এই হচ্ছে ওভারঅল, মানে এখান থেকে আপনাদের কিছু থিওরি আসতে পারে, ডেটা কিভাবে বানায়, মডেল কিভাবে বানায়, দেন হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন কি, অবজেক্টিভ ফাংশন কি, অবজেক্টিভ ফাংশনের টাইপ কি, কোন অবজেক্টিভ ফাংশন কি করে, এন্ড হচ্ছে অপটিমাইজেশন অ্যালগরিদম কি, কোন অপটিমাইজেশন অ্যালগরিদম কোন ক্ষেত্রে ইউজ করব। ঠিক আছে, এই জায়গাগুলোতে আপনাদের থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে। ঠিক আছে। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা এতটুকুই থিওরি, এরপরে হচ্ছে আমরা সরাসরি ম্যাথ চলে যাব, যেহেতু অনলাইন ক্লাস আপনাদের রমজানের দিন, তো আমরা এতটুকু রাখতে পারি। ঠিক আছে। জি স্যার। স্যার আরেকটা কথা হচ্ছে যে স্যার আমি তো চেক করলাম স্যার থিওরি ক্লাসের তো স্লট আসলে পাচ্ছি না সেভাবে, মানে। আপনাদের রুটিনটা আমার সাথে শেয়ার করেন, এটা নিয়ে আমি আপনার সাথে কথা বলবো। ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অ্যাটেন্ডেন্স কি নিব? স্যার সবাইকে দিয়ে দিলে ভালো হয় না স্যার, মানে। আচ্ছা, ঠিক আছে তাহলে। ওকে, রোজা রমজান মাস স্যার, সবাই দেবেন। আপনারা যা বলবেন তাই। ঠিক স্যার আছে, আমাদের একটা অ্যাটেন্ডেন্স মেবি বাকি ছিল, বলছিলেন দিয়ে দিবেন। চলেন তাহলে আজকে দিয়ে দিই। জি স্যার, আমি দেখলাম স্যার 50% হয়ে আছে তো স্যার, ভাবলাম যে। না, কালকে কালকে আমি আপডেট করছি আপনাদেরকে। এটা হচ্ছে এই 5 তারিখের ক্লাসটা আপডেট করছি। একটা ক্লাস কই আপনাদের? ও না, এটা না, একদম স্যার প্রথম দিকে একদম ফার্স্টের একটা ক্লাস এই যে, মিস ছিল, বলছিলেন দিয়ে দিবেন সবাইকে। হুম, এই যে দেখেন সবাইকে হচ্ছে আমি অ্যাবসেন্ট দিয়ে রাখছিলাম আর কি। দাঁড়ান, একটু লোড হবে আর কি, আপনাদের সামনে দিয়ে দিচ্ছি। জি স্যার, আমরা ড্যাফোডিলের সার্ভারের সাথে পরিচিত। থ্যাংক ইউ স্যার। ওকে, এটা কি সবাইকে দিয়ে দিব নাকি আজকে যারা আছে, যেমন ধরেন আমরা এটা করতে পারি, আজকে সবাইকে দিয়ে দিতে পারি, আর এইখানে ডাকতে পারি আপনাদেরকে। ঠিক আছে, 1154 1207 1134 Sir, 1088 1207. 0734 1088 1126 Present, sir. 1129 Yes, sir. 1298. 1026 1041 Yes, sir. 1026. Sir, 1088 আছে, sir. okay 123 1108 Yes, sir. 1300 Yes, sir. Yes, sir. 1007 1293 1131 Present স্যার। 1155 1017 1177 Yes, sir. 1446
1058, Present, sir. 1222, Yes, sir. 1021, Present, sir. 1018, 1092, Yes, sir. 1476, Yes, sir. 1099, Yes, sir. 1144, স্যার কারেন্ট চলে গেছে। স্যার কারেন্ট চলে গেছে। 1138, Yes, sir. 1396, Yes, sir. 1232, Present, sir. 1232. 1023, প্রেজেন্ট স্যার। 1001, স্যার ও 1259, ছিল ক্লাসে, এখন কারেন্ট 1259, 1035, Yes, sir. 1283, 1350, Yes, sir. 1350. 1129, Yes, sir. 1057, 1129. 1072, Yes, sir. 1310, Yes, sir. 1468, 1467, 1256, ইয়েস স্যার। Sir, 1468. 1402, Yes, sir. 1121, Sir, Present, sir. 1467 also. 1166, Present, sir. 1178, ইয়েস স্যার। 1124, Yes, sir. 1179, 1212, 1267, Sir, 1088. 1467, sir. 1467. স্যার 127। 1134. 1134, Sir, 1088. স্যার 1293। Sir, 1467. স্যার একটা একটা করে বলতে হবে, তারপরে Sir, বলেন। 1088. দিছি তো। স্যার 1278। Sir, 1467. 1267, Sir, 1467. Sir, উপরের দিকে আছে 1467. ওকে। ঠিক আছে, এই হচ্ছে ওকে আজকে ঠিক আছে। অলরাইট, এবার দেখেন আপনাদের ঠিক হয়ে যাওয়ার কথা। ঠিক আছে তাহলে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সালাম।